আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো নবম দশম শ্রেণীর সেট বা সেট তত্ত্ব। চলো আমরা প্রথমে সেটের সংজ্ঞাটি জেনে নিই। সেটের সংজ্ঞা বলতে গেলে এই সংজ্ঞাটি দিতে হবে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এই যে এই সেটের যে সংজ্ঞাটি বললাম, এটা আসলে আমার নিজস্ব কোনো সংজ্ঞা নয়। এটা যে সেটটি আবিষ্কার করছেন অথবা যাকে সেটের জনক বলা হয় সেই জর্জ ক্যান্টনের দেওয়া তথ্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এই সংজ্ঞার মাধ্যমে আমরা কিছু উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটা আমরা বুঝে নিই। সেট সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। আমি তোমাদের প্রথমে বেসিক জিনিস সম্পর্কে কিছু ধারণা এবং বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, মনে করো সেট যে কোনো জিনিসই সেট হতে পারে। যেমন তোমার চিন্তা জগতেরও যদি কোনো কিছু হয়, যেমন মনে করো তুমি এখন ডাক্তার হওনি, তুমি চিন্তা করলে যে তুমি ডাক্তার হবে, এই যে ডাক্তার হবে এইটা একটা তুমি সেট আকারে লিখতে পারো যে এটা একটা সেট। এরপরে মনে করো তুমি জানো না এমন কোনো বিষয় যদি তোমার মনের মধ্যে থাকে, এটা তুমি একটা সেট আকারে লিখতে পারো। তবে যে জিনিসটা লিখবে এটার কি থাকতে হবে, সুসংজ্ঞায়িত, এটা একটা সংজ্ঞা দিতে হবে। এটা একটা প্যাটার্ন মেনটেন করুক বা ধারাবাহিকভাবে থাকুক বা এমনি যে কোনো র্যান্ডামলি কোনো সংখ্যা হোক, এটার একটা সংজ্ঞায়িত করতে হবে, সুসংজ্ঞায়িত হতে হবে এবং কী হতে হবে, অনেকগুলার সমাবেশ অথবা একটাও একটা সেট হতে পারে, তবে অনেকগুলার সমাবেশ বা সংগ্রহের মাধ্যমে একটা সেট হতে পারে। আমরা এখন দেখব, যদি এ একটা সেট হয়, একটা জিনিস বলে রাখি, সেট মূলত এ বি সি এবং এক্স ওয়াই জেড এদের ক্যাপিটাল লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়। সো আমরা এদের একটা সেটকে সংজ্ঞায়িত করি। এই সেটের উপাদান হিসেবে আমরা নিলাম স্বাভাবিক জোড় সংখ্যাগুলা, যেমন 2, 4, 6 এবং তা 10 থেকে ছোট, অর্থাৎ জোড় স্বাভাবিক সংখ্যা এবং 10 থেকে ছোট, যা হলে আমরা কি পেলাম 2, 4, 6 এবং 8। সো এখন আমরা দেখব এই যে 2 ইজ এ 2 কি এ সেটের একটা উপাদান, এ সেটের একটা। সো 2 কে এরকম বলা যায় 2 ইজ এ এলিমেন্ট অফ এ, 2 ইজ এ এলিমেন্ট অফ এ। অথবা এই এ সেটের উপাদানগুলোর যদি আমরা টোটাল উপাদান অর্থাৎ 2, 4, 6, 8 এই উপাদানগুলোকে আমরা যদি এক্স মনে করি যে এ সেটের যে উপাদান আছে উপাদানগুলো এক্স, তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে পড়া হয় যে এই জিনিসটাকে এক্স ইজ এলিমেন্ট অফ এ, এ এর উপাদান, এক্স হবে এ এর উপাদান, এবং এটাকে এইভাবে বলা যায় এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হবে এ এর সদস্য, এক্স হবে কি এর সদস্য। যেমন 2 এটা একটা উপাদান, তার মানে 2 ইজ এলিমেন্ট অফ এ, এর একটা উপাদান। কিন্তু এই টোটাল যে সদস্যগুলো আছে এই সদস্যগুলো যদি আমি এক্স ধরে নিই, তাহলে আমি এইভাবেও বলতে পারি এটাকে যে এক্স বিলংস টু এ, মিনস মানে এক্স হলো এই যে এই 2, 4, 6, 8 এইগুলো হবে এ সেটের সদস্য। এরপরে আর কি বলা যায় যে এক্স যেন এ হয়, এইভাবে আমরা পড়তে পারি। বলার সময় আমার বলার সুবিধার সাথে মিলিয়ে পড়তে পারি এক্স যেন এ হয়। কিন্তু এইখানে যদি ওয়াই একটা উপাদান, ওয়াই আছে, আমরা আর একটা মনে করো যে ওয়াই এক্স জানো, তার মানে এক্স ইকুয়াল কি এক্স সমান 2, 4, 6, 8। কিন্তু আমরা যদি এরকম মনে করি যে ওয়াই ইকুয়াল আছে মনে করো 3, 10, দেখো তো খেয়াল করে যে এ সেটের ভিতরে কি 3, 10 এই উপাদানগুলো আছে, নেই। সো আমরা এরকম বলতে পারি যে সেটের ওয়াই সমান যে 3 এবং 10 লিখছি, আমরা এই উপাদানগুলো বা এই সদস্যগুলো কিন্তু এ সেটের ভিতর নেই। এই জন্য আমরা বলতে পারি ওয়াই যেন কি না হয়, এ হয় না।
অথবা এটাকে এইভাবে বলা হয় ওয়াই নট বিলংস টু এ, ওয়াই নট বিলংস টু এ, মানে ওয়াই এ সেটের সদস্য নয়। সো আমরা মোটামুটি একটা ধারণা নিচ্ছি প্রথম যে সেটের সংজ্ঞা, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলা হয়। তাহলে বাস্তব হইতে পারে, চিন্তা জগতে হইতে পারে সেট, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে এটা সুসংজ্ঞায়িত, অর্থাৎ সংজ্ঞায়িত করতে হবে যে একটা সেট হোক। যেমন এই একটা সেট নিয়েছি, এই সেটটার আমি কি বলছি যে এই সেটটা এমন হবে, এই সেটের উপাদানগুলো এমন হবে যে জোড় স্বাভাবিক সংখ্যা এবং 10-এর চেয়ে ছোট। সো আমরা জোড় স্বাভাবিক সংখ্যা আছে 2, 3, 2, 4, 6, 8 এরকম অসীম পর্যন্ত। তবে আমরা একটা নির্দিষ্ট করে দিয়েছি যে 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট এবং জোড় স্বাভাবিক সংখ্যা এই 4টা উপাদানে আছে। এবং আমরা এখান থেকে কি শিখলাম যে কোনো একটা সেটের যে উপাদান সংখ্যা এটাকে কিভাবে প্রকাশ করা হয় এবং তাকে মুখে কিভাবে বলতে হয়। যেমন এক্স, আমরা এ সেটের উপাদান সংখ্যাগুলোরে এক্স ধরে নিছি। সো আমরা বলতে পারি যে এক্স যেন এ হয়, অথবা এরকম বলতে পারি এক্স এলিমেন্টস অফ এ, অথবা এরকম বলতে পারি যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হবে এ এর সদস্য এবং এক্স কি এর উপাদান। এবং আমরা যদি আরেকটা উপাদান সংখ্যা ওয়াই ধরি, তাহলে এইখানে উপাদান নিচ্ছি 3 এবং 10। এই 3 এবং 10 আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের মধ্যে নেই। সো আমরা বলতে পারি যে ওয়াই নট ইকুয়াল, ওয়াই যেন কি না হয়, এ না হয়, অথবা ওয়াই নট বিলংস টু এ। সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে সেটের সংজ্ঞা এবং কিভাবে সেটের প্রকাশ করা হয়। এবং আমরা এই সেটকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করব, কারণ এটাও যে সেট আবিষ্কার করছেন তার এই দেওয়া একটা তথ্য যে সেটকে আমরা কি করব, সাধারণত দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে রাখবো। এরপর আমরা দেখব, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যাব সেটের প্রকার। সেটকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সেটের গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। এই যে জিনিসটা আমি মুখে বললাম, এই জিনিসটা হলো গাঠনিক পদ্ধতি। অর্থাৎ কোনো একটা বিশাল কোনো একটা তথ্যকে আমরা সংক্ষেপে একটা গঠন, কোনো একটা বিষয়কে গঠন করার মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তাইলে সেটাকে বলা হয় গাঠনিক পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতি বলা হয়। আর সেই জিনিসটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করলে তখন আমরা সেটাকে বলতে পারি, বা একটা তালিকা দিলাম না, এই যে 2, 4, 6, 8 এগুলোর একটা তালিকা আকারে প্রকাশ করলাম। সো এই জন্য এটারে বলা হয় সেট রোস্টার পদ্ধতি বা তালিকা পদ্ধতি। সো এখন এই সেটটারে আমরা কি দেখবো, গাঠনিক পদ্ধতি দেখবো, তাহলে একটু বোঝার জন্য সহজ হবে। এই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি গাঠনিক পদ্ধতিতে, যে এই সেটের উপাদান সংখ্যাগুলোরে আমরা কি ধরে নিলাম, এক্স। তাহলে এক্স কি হইতে হবে, স্বাভাবিক সংখ্যা এবং কি 10-এর চেয়ে জোড় স্বাভাবিক সংখ্যা এবং 10-এর চেয়ে ছোট। তাহলে এক্স যেন কি হয়, এন হয় এবং জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় সংখ্যা এবং এক্স হবে কি জোড় স্বাভাবিক সংখ্যা এবং কি হবে, এক্স হবে 10-এর ছোট। আমরা বলতে পারি। সো এই জিনিসটাই আমরা যে তালিকার মাধ্যমে এই জিনিসটা কি মেইন করছে, এই গঠন দ্বারা কি মেইনস করছে, এই জিনিসটা আমরা তালিকার মাধ্যমে প্রকাশ করলাম। এই জিনিসটা দ্বারা এটাই মেইনস করছে, অর্থাৎ এই সেটটার গাঠনিক পদ্ধতি হলো এটা, আর এই সেটের তালিকা পদ্ধতি হলো এটা। এরকম অনেক ধরনের সেট হইতে পারে আমরা গঠনে, যেমন পূর্ণ সংখ্যার সেট, তারপরে মূলত সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যার সেট, স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট, কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য এমন সেট, এরকম বিভিন্ন ধরনের সেট হতে পারে।
সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে গাঠনিক সেট গাঠনিক পদ্ধতি এবং কি সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি, জিনিসটা বুঝতে পারছো। অবশ্য আমরা নেক্সট ইনশাআল্লাহ একটু ফাঁকে ফাঁকে আলোচনা করবো যাতে জিনিসটা আরো ক্লিয়ার হোক। এরপরে যে ইম্পর্টেন্ট সেটের যে ইম্পর্টেন্ট যে বিষয়টা একটু পরে বলি, আগে আরেকটু ধারণা দিয়ে নিই। যেমন সেট এরকম হতে পারে, যেমন একটু আগে বললাম আমি পূর্ণ সংখ্যার সেট। যদি আমরা পূর্ণ সংখ্যার সেটকে কোনো লিমিটেশন বা সীমার মধ্যে রাখি, সেইভাবে রাখতে পারি। শুধু পূর্ণ সংখ্যার সেট বলতে আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। যদি জেড একটা সেট হয় এবং এটা যদি পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করে, তখন এই সেটটা এইভাবে লেখা যায় যে ডট ডট ডট, অর্থাৎ অসীম ঋণাত্মক পর্যন্ত লিখতে পারি আমরা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। সেই ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা তো অসীম পর্যন্ত হইতে পারে, যদি আমরা নির্দিষ্ট করে না দিই যে এই পর্যন্ত সীমা, তাহলে অসীম পর্যন্ত হইতে পারে। সো আমরা লিখবো -2 -1 0 শূন্য সহ, যেহেতু পূর্ণ সংখ্যা 1 2 3 ধনাত্মক সংখ্যা অসীম পর্যন্ত হইতে পারে। সো আমরা দেখতে পারতেছি যে এই সেটের উপাদান সংখ্যা কি কি আছে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, তবে পূর্ণ সংখ্যা অর্থাৎ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকেই পূর্ণ সংখ্যার সেট বলা হয়। তবে ঋণাত্মক যে কী পরিমাণ এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না। এই যে অসীম, এই জন্যই এই সেটকে অসীম সেট বলা হয়। আর জর্জ ক্যান্টন মূলত এই অসীম সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন এবং গণিতে একটা বিশ্বায়ন বা বিপ্লব ঘটান এই অসীম সেটের তত্ত্বের মাধ্যমেই। যাই হোক, তারপরে যদি আমরা এরকম করি যে আরেকটা সেট নেই এরকম যে এন দ্বারা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝায়। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 2 3 4 5 এই স্বাভাবিক সংখ্যা দ্বারা সকল স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সকল ধনাত্মক সংখ্যা, এবং সেটা হবে কি ভগ্নাংশ হবে না, সকল জোড় সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা ধরি এবং সেটা ক্রম আকারে, যেমন 1 2 3 4 5 এরকম যে সংখ্যাগুলো আছে, তবে দশমিক বা ভগ্নাংশ এরকম নয়, এগুলো আমরা কি বলে স্বাভাবিক সংখ্যা। সো স্বাভাবিক সংখ্যা বলতে এরকম অসীম পর্যন্ত হইতে পারে, 6 7 8 9 মানে অসীম পর্যন্ত হইতে পারে। সো আমরা এই সেটটা এইটুকু জানি যে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, তবে এটা নয় যে কোন মানে একটা লিমিটেশন বা কোন পর্যন্ত এটা সংখ্যাটা নেওয়া হবে সেটা জানি না। সো এই জন্য এই সেটগুলোকে অসীম সেট হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কারণ এই সেটের উপাদান সংখ্যা যে কী পরিমাণ, এই পরিমাণটা নির্দিষ্ট নয়। কোনো জিনিস যখন আমরা পরিমাণ করতে পারি না, যখন আমাদের জানা না থাকে, তখন আমরা এটাকে অসীম বলি। সো আমরা এই সেটগুলোকে বলবো অসীম সেট। এখন আমরা সসীম সেট দিয়ে একটা উদাহরণ দেখব। বললাম যে এই একটি সেট এবং তার উপাদান সংখ্যা 1 2 3 4। আমি বললাম যে এই একটা সেট যার উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে কি নির্দিষ্ট হয়ে গেল যে এর উপাদান সংখ্যা কয়টি, 4টি, এবং সেটা কি কি 1 2 3 4। সো আমরা বলতে পারি এটা একটা সসীম সেট, অর্থাৎ সীমা আছে, যে এক কথায় বলতে গেলে যে সীমা আছে অথবা উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি বা উপাদান সংখ্যা আমাদের জানা নির্দিষ্ট করে, সেই সেটকেই আমরা কি বলবো, সেই সেটকে আমরা সসীম সেট বলা হয়। যেই সেটে উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, অর্থাৎ যেই সেটে সীমা নেই, সেই সেটকে আমরা অসীম সেট বলবো। সো এই সেটকে যদি আমি গাঠনিক পদ্ধতিতে লিখি বা প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পারছি যে এই সেটটা একটা ক্রম অর্থাৎ ধারাবাহিকতা মেনে করছে এবং কি করছে যে সকল ধনাত্মক সংখ্যা। তাইলে আমরা এটাকে বলতে পারি যে এই সেটটা হবে কি, এই সেটের উপাদান যদি আমরা এক্স ধরি, তাইলে এক্স যেন কি হয়, এন হয়, এবং এক্স যেন কি হয়, এন হয়, এবং কি হয়, এবং 5-এর চেয়ে ছোট, অথবা 4-এর চেয়ে সমান, 4-এর চেয়ে ছোট, এইভাবেও লিখতে পারি, অথবা 5-এর
5-এর চেয়ে ছোট। আমরা জানি যে 5-এর চেয়ে ছোট 4-এর থেকে বড় সংখ্যা আছে, যেমন 4.1, 4.2, 4.3। তবে আমরা যেহেতু এন বলে নিছি, যে এক্স এ সেটের উপাদান সংখ্যা এক্স এবং এক্সটা কি হয়, এন হয়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হয়। তার মানে এই দশমিক নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই বা এই সমস্যাটা হবে না। সো আমরা একসাথে লিখতে পারি যে 4-এর সমান বা 4 থেকে ছোট, অথবা 5, এক কথায় লিখতে পারি যে 5 থেকে ছোট, এবং এক্সটা কি হয়, ছোট হয় 5 থেকে। আশা করি এখন সেটের গাঠনিক পদ্ধতিটা এবং তালিকা পদ্ধতি প্লাস অসীম সেট এবং সসীম সেট সম্পর্কে আমরা কিছু ধারণা পাইছি। এরপরে যে বিষয়টি আলোচনা করবো এটা হলো সেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো সাবসেট বা সার্বিক সেট। এই জিনিসটা বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। সাবসেটটা বোঝানোর চেষ্টা করবো এখন। সাবসেটটা সেটের মধ্যে একদম একটা বেসিক জিনিস। এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে সাবসেট সম্পর্কে। মনে করো কি যে একটা বক্স, একটা বক্সের মধ্যে তুমি একটা এখানে কিছু চকলেট রাখলে, মনে করো চকলেট, আমরা চকলেটের নাম দিলাম 1, 2, 3। তিনটা চকলেট রাখলে তিনটা চকলেটের নাম দিলাম 1, 2, 3। অথবা 3 রকম দামের 3টা চকলেট রাখলে আমরা তার নাম দিলাম 1, 2, 3। আর এই চকলেটটা যে থলের মধ্যে রাখলে বা যার মাধ্যমে আমরা এই যে চিহ্নিত করছি, এই জিনিসটারে আমরা দিলাম এ। আর একটা মধ্যে তুমি কি রাখলে, এটার মধ্যে তুমি কিছু সুইংগাম রাখলে, সেন্ট্রাল ফুড বা অন্য রাখলে, এরকম মনে করো। আর তুমি সেটার নাম দিলে, সেটাও এরকম 6, 7। আর একটার ভিতরে তুমি অবশ্য দুইটার ভিতরে একই সংখ্যাও রাখা যাইতো, দুইটা সংখ্যার মধ্যে। যেমন আমি 1, 2, 3 রাখছি, এটা 6, 7 রাখছি, এটা 5, 11 রাখছি। আমরা এটার ভিতরে 7 রাখতে পারতাম চাইলেই। এই যে প্রতিটা এই জিনিসটাকে, এই সুইংগামের বক্সটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করি, আর এটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করি। মনে করো এটার ভিতরে দুইটা জুসের বক্স আছে, একটার দাম 5 টাকা, একটার দাম 11 টাকা। আমরা এই জন্য 5 এবং 11 দ্বারা করছি, আর পুরা প্যাকেটটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ এও একটা সেট হবে, বি একটা সেট হবে এবং সিও একটা সেট হবে। এবং এই সবগুলা দ্বারা যে একসাথে আমরা একটা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে রাখছি, এই পুরা জিনিসটাও একটা সেট। তাইলে আমরা কি বলতে পারি যে কোনো একটা জিনিস, এই যে পুরা জিনিসটা যখন আমরা বিবেচনা করব, তখন তার ভিতরে 3টা জিনিসই থাকবে। পুরা জিনিসটা যখন বিবেচনা করব, তখন আমাদের কি এই পুরা জিনিসটারে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, যেমন পুরা জিনিসটা যদি আমি একসাথে নেই, সেটাও একটা সেট হবে, সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই ইউর ভিতরে ইউ আছে, ইউর ভিতরে বিউ আছে, ইউর ভিতরে সিউ আছে। সো এই এ হবে ইউ, ইউ যদি একটা সেট হয় এবং এও একটা সেট হয়, বিউ একটা সেট হয় এবং সিও সেট হয়, তাহলে এ হবে ইউ সেটের একটা সাবসেট বা উপসেট। এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। এ হবে ইউ সেটের একটি সাবসেট বা উপসেট। অনুরূপভাবে বিও হবে কি, বি ইউ এর ভিতরে আছে। সো বি হবে কি, ইউ সেটের একটা সাবসেট বা উপসেট। সিও হবে ইউ সেটের একটি উপসেট। আমরা এই টোটাল সেটটাকে একটা নাম দিই, এটার নাম হলো সার্বিক সেট। অর্থাৎ যে সেটের ভিতরে আমাদের আলোচনার মধ্যে যে যতগুলো সেট থাকবে এবং এই সকল সেট নিয়ে যদি একটা সেট গঠন করে, তাহলে সেই বড় সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। অর্থাৎ 3টা সেট এ বি সি, এই 3টা সেটকে নিয়ে আমরা একসাথে যে বড় সেটটা গঠন করছি, সেই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। এটার নাম আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। সো এখন আমরা এখান থেকে কিছু তথ্য দেখব। যেমন এ ইউ সেটের একটি
ইউ সেটের এই বড় সেটের ভিতরে এ, অর্থাৎ বড় সেটের ভিতরে যে এ আছে এই জিনিসটাই আমরা এইভাবে লিখবো যে এ উপসেট সার্বিক সেটের। সার্বিক সেটটা কি এখানে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি। সো এটা এখন ইউ সেটও ইউ সেটের একটা সার্বিক সেট। যেমন মনে করি যদি যে এই পুরো সেটটার থেকে যদি আমি এই তিনটা সেটকে বের করে নেই তাহলে এই সেটটা কি ফাঁকা পড়ে থাকবো, তার মানে এটাও কি একটা সেট। আবার বলি এই তিনটা সেট নিয়েও যখন নিব তখনও এইটাই একটা সেট, তখন এইটাও কি একটা সেট হবে। আর ইউ নিজেও একটা সেট। সো ইউর একটা সেট, অর্থাৎ ইউ সার্বিক সেটেরও একটা, প্রতিটা সেটই প্রতি সেটের একটা উপসেট, প্রতিটা সেট থেকেই কি প্রতিটা সেটের একটা উপসেট। সরি, এখন যদি এরকম না করে আমি তিনটে সেটকে এটাকে যদি ইউ না দিয়ে অন্য নামও দেই, এই তিনটেই নিয়ে যেমন আর একটা সেট নিলাম ইউ সেট সমান সমান, তো এটাই হবে। এটা হলো সার্বিক সেটটা আমাদের। সো এখানে আর আছে কি এ সেট, এর উপাদান সংখ্যা আছে 1 2 3, বি এর উপাদান সংখ্যা আছে এলিমেন্টস অফ বি 6 7, পরে আছে অর্থাৎ 5 এবং 11 বিলংস টু সি, অর্থাৎ 5 এবং 11 কি হয়, সি এর যেন একটা সদস্য হয়। 5 11 এই। সো এ কি হবে ইউ সেটের একটি উপসেট বা সাবসেট, বিও অনুরূপভাবে বিও কি ইউ সেটের একটা সাবসেট বা উপসেট, সিও ইউ সেটের একটা সাবসেট বা উপসেট। সো আমরা যদি আর একটা সেট নেই সেটার নাম দিই যে এই যে বললাম যে 4, এই ভিতরের অংশটাকে যদি আমরা বলি 4 নাম্বার সেট, অথবা এটাকে আমরা ডি নাম দিই, পুরো সেটটা যে এই তিনটা নিয়ে যে সেটটা এটার নাম যদি আমরা কি দিই আবার ডিও দেই, তাহলে ডি এর উপাদান সংখ্যা কি হবে অনুরূপ তিনটা নিয়ে যেহেতু ডি, অর্থাৎ আমি বলে নিচ্ছি যে প্রতিটা সেটের একটা উপসেট, প্রতিটা সেটের একটা উপসেট। তাহলে জিনিসটা কিভাবে লেখা যায় ওই 1 2 3 সরি 5 বললাম, তাহলে প্রতিটা সেটে একটা যেমন যদি আমি অন্য সেটগুলো আমি একটু স্কিপ করি, যদি বলি এ সেটের উপসেট কি, তুমি প্রথমে ধারণা নিয়ে নেবে যে একটা জিনিস ভেবে নেবে যে এ সেটের যে উপাদান নিয়ে এ সেটটা গঠিত, এটার একটা উপসেট অবশ্যই এমন আছে যে এ সেটের সকল উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ এ সেটের একটা উপসেট এ সেট। এই জিনিসটা ক্লিয়ার বুঝতে হবে যে প্রতিটা সেটেরই একটা উপসেট থাকে এবং প্রতিটা সেটের সকল উপাদান নিয়েই একটা উপসেট থাকে। সো এখন আমরা এই জিনিসটা কেন দেখলাম, এই কারণে যে এইখানে এই চিহ্নটা এবং এই চিহ্নটা সেম নেয়। এখানে যদি আমি ডি দিই, দেখো ডি সার্বিক সেট এবং এই ডি হলো সার্বিক সেটের উপসেট, ডিটা এবং এই সার্বিক সেট সেম উপাদান দ্বারা গঠিত। যদি সেম উপাদান দ্বারা গঠিত কোনো উপসেট হয় সেই ক্ষেত্রে আমরা লিখব এইভাবে। আর যদি সেম উপাদান ব্যতীত, দেখো এটার ভিতরে যতগুলা উপাদান আছে সবগুলো এটার ভিতরে নেই, অর্থাৎ সেম নয়, বিও সেম নয়, সিও কি না সেম না। সো যদি সকল উপাদান দ্বারা গঠিত না হয় অর্থাৎ সেম না হয় সার্বিক সেটের, অর্থাৎ যে বড় সেট থেকে আমরা উপসেট তৈরি করতেছি এই উপসেটগুলোর উপাদান যদি সার্বিক সেটের সকল উপাদান যদি উপসেটে না থাকে তখন আমরা লিখবো এইভাবে। সো এইভাবে লেখার মানেটা হলো যে এ কি ইউ সেটের একটা উপসেট, তবে এ সেটটা কি সকল উপাদান, এ সেটের মধ্যে ইউ সেটের সকল উপাদান নেই, অর্থাৎ সার্বিক সেটের সকল উপাদান কি নেই
সার্বিক সেটের এর মধ্যে সার্বিক সেটের সকল উপাদান নেই, এই সেটটাকে বলা হয় প্রকৃত উপসেট। আর এটাকে সাধারণ উপসেট হিসেবে বলা হয়, এটাকে বলা হয় প্রকৃত উপসেট, এটা প্রকৃত উপসেট নয়। এখন যদি আমরা ডি কে বলা হয়, ডি কে এইভাবে লেখা, এটাকে এইভাবেও লেখা যায়, কারণ ডি অবশ্যই কি না, সার্বিক সেটের প্রকৃত উপসেট না। এই জিনিসটাকে আমরা এরকমও লিখতে পারি, সরি সার্বিক সেট উপসেটটা আগে দিতে হয়, এখানে আমাদের দিতে হবে এরকম সার্বিক সেট। আর আমরা এখানে লিখতে পারি যে ডি যেহেতু কি নয়, প্রকৃত উপসেট নয়, তা প্রকৃত উপসেট এইভাবে লেখা হয়, যেহেতু প্রকৃত উপসেট নয়, প্রকৃত উপসেট নয়, এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ প্রকৃত উপসেট নয়। কিন্তু সমান, এই দুটো কি সমান, তো এটাকে লেখা হয় এইভাবে, এটা কি না প্রকৃত উপসেট নয়। এটা হলো প্রকৃত উপসেট, অর্থাৎ কোনো একটা সেটের, এই জিনিসটা বুঝতে হবে যে কোনো একটা সেটের সকল উপাদান দ্বারা আর একটা উপসেট, ওই সেটেরই কি আর একটা উপসেট গঠন করা সম্ভব। অর্থাৎ সেই উপসেটটাও কীভাবে দেখাইব, মানে আসল যে সেটটা ছিল, অর্থাৎ যে বড় সেটটা, ও একদম সেম অনুরূপ কোনো সেট যদি গঠন করা হয়, সেটাও কি আসল সেটের একটা উপসেট, তবে সেটা কি নয়, এই সেটের প্রকৃত উপসেট নয়। ওই সকল উপাদান ব্যতীত অন্য যে কোনো সেটকেই, অন্য যে সকল সেট গঠন করা হইবে ওই বড় সেট থেকে, ওই সকলগুলাকেই উপসেট বলা হইবে, এবং সেই সেটগুলা প্রকৃত উপসেটও হবে। অর্থাৎ বিও হবে কি অনুরূপভাবে, বিও হবে সার্বিক সেটের প্রকৃত উপসেট, সিও হবে কি সার্বিক সেটের প্রকৃত উপসেট। শুধু ডিটা হলো কি সার্বিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত, এই জন্য ডি হবে। ডিও সার্বিক সেটের একটা উপসেট, তবে সকল উপাদান দ্বারা গঠিত, এই জন্য কি নয়, ডি প্রকৃত উপসেট নয়। আশা করি উপসেট এবং প্রকৃত উপসেটটা তোমরা বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পাওয়ার সেট এবং বাকি যে অংশ আছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে এই জিনিসটা বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সো আরেকবার শুরু থেকে আরেকবার বলে নেই, সেটের জনক বলা হয় জর্জ নিউটন, যার জন্ম হলো রাশিয়ায়, এবং সে তার এই তত্ত্বগুলা প্রকাশ করছেন জার্মানে বসে, এজন্য জার্মান বিজ্ঞানী হিসাবে তিনি পরিচিত। আর সেটের সংজ্ঞা দেন এইভাবেই যে সেট হলো বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহার বা সংগ্রহকেই সেট বলা হয়। অর্থাৎ কোনো একটা সেট বাস্তব এবং কল্পনা জগতের হতে পারে, তবে এটার একটা সংজ্ঞা দিতে হবে, সুসংজ্ঞায়িত করতে হবে, নির্দিষ্টকরণ করতে হবে। তবে এই সেটগুলো নির্দিষ্টকরণের ক্ষেত্রে যদি আমি বলি যে নির্দিষ্ট, তবে অসীম মাত্রায় নির্দিষ্ট, যদি সীমা না দিয়ে দেই তখন এই সেটটাকে বলা হবে অসীম সেট, আর যদি নির্দিষ্ট করে দেই তখন বলা হবে এটাকে সসীম সেট। যেমন আমি পূর্ণ সংখ্যার সেট দ্বারা, শুধু পূর্ণ সংখ্যার সেট আমি দেখলাম যে পূর্ণ সংখ্যার সেট একটি অসীম সেট এবং স্বাভাবিক সংখ্যার সেটও একটা অসীম সেট, তবে আমরা যখন এর মাধ্যমে একটা লিমিটেশন দিয়ে দিই তখন এই সেটটা কি সসীম সেটে রূপান্তরিত হয়। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো সেট দুইভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, একটা তালিকা পদ্ধতি আর একটা হলো গাঠনিক পদ্ধতি, অর্থাৎ সেট বিল্ডার পদ্ধতি আর একটা রোস্টার পদ্ধতি। সো একটা জিনিস, যে জিনিসটা আমরা এই যে মুখে বলি এবং এটা অতি সংক্ষেপে একটা নিয়মের মাধ্যমে বলি, তখন এটাকে সেট গাঠনিক পদ্ধতি বা সেট রুলার পদ্ধতি বলা হয়। আর এই জিনিসটাই যখন লিখিত আকারে একটা তালিকার মতো আকারে প্রকাশ করি তখন এটাকে বলা হয় রোস্টার পদ্ধতি অথবা সেটের তালিকা পদ্ধতি। সো আর সেটের উপসেট সম্পর্কে যে আলোচনা হলো সেটা হলো কোনো একটা সেটের সকল উপাদান দ্বারাই আর একটা সেট গঠিত এবং সেটা ওইটার উপসেট, অর্থাৎ প্রতিটা সেটেরই ওই সেটটাই আবার কি একটা উপসেট। আর এই কোনো একটা সেটের যতগুলা উপসেট গঠন করা সম্ভব হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো পাওয়ার সেট, অর্থাৎ পাওয়ার সেটটাই এই উপসেটের সাথে একটা
সম্পর্ক থাকে। সো কোনো একটা সেটের যতগুলা উপসেট গঠন করা সম্ভব, এর মধ্যে ওই সেটের সকল উপাদান দ্বারা যে উপসেট গঠন করা সম্ভব, সেই সেটটা ব্যতীত অন্য সকল উপসেটেই কি ওই সেটের প্রকৃত উপসেট। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আবার। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।